কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। ঢাকার মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগ। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। বোয়িং নাকি এয়ারবাস, কেনা হবে দেশের লাভ বিবেচনায়। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জানালেন মন্ত্রী, 2-1 মাসের মধ্যে 4 উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সবার সঙ্গে আছে আইরিন আয়াত। রাজধানী অচল করে কোটা বাতিলের দাবিতে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, ক্লাস পরীক্ষা বর্জন বিক্ষোভে উত্তাল ছাত্র সমাজ। সড়ক মহাসড়ক বন্ধ করায় তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে আজ বিকেল 3:30টায় 3টা থেকে একই কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা আন্দোলনকারীদের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল কিংবা যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে সংস্কার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে টানা কয়েকদিনের মতো রোববারও শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের আন্দোলনের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গত কয়েকদিন আমরা দেখেছি আন্দোলন পরিচালিত হয়েছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে, তবে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে আন্দোলন পরিচালিত হচ্ছে এবং এই আন্দোলনকে তারা বলছেন বাংলা ব্লকেজ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং শিক্ষার্থীরা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। যদি এই প্রিভিলেজটা অনগ্রসর জাতিদের না দিয়ে যারা আসলে ওই সুবিধা বঞ্চিত না তাদের দেওয়া হয়, তাহলে মেধাবীরা বঞ্চিত। সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্ম। আমরা কখনোই কোটা বাতিলের কথা বলি নাই, কোটা বরাবরই সংস্কারের কথা বলা হচ্ছে। কোনো ঝড় বৃষ্টি বাধা, পুলিশি ভয়, বুলেট বোমা কোনো কিছুই আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা আজ বসেছি, আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়বো। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, জানবো সেখানকার খবর। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা 1:30টার পর থেকে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ সহ আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যারা শিক্ষার্থী আছেন তারা রাজপথে নেমে আসেন। তারা বলছেন সাধারণ শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে পারে, সেই জন্য এই ব্যাপারে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে এবং যারা দায়িত্বশীল আছেন তাদের সুনজর তারা কামনা করেছেন। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই যে আমাদের দেশে একটা বড় একটা বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি। কোটাটাকে সংস্কার করতে চাচ্ছি। এত কোটা আমাদের দরকার নাই, যারা শুধুমাত্র পিছিয়ে পড়েছে তাদেরকে কোটাটা দিয়ে একটু এগিয়ে দেওয়ার দরকার। চানখার বলে আছেন সহকর্মী তোহা খান তামিম। যেহেতু রাস্তা ফাঁকা, সেই ফাঁকা রাস্তায় কিন্তু আন্দোলনকারীরা যেমন আন্দোলন করছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু মেতে উঠেছেন রাস্তা বন্ধ করে। আমার পেছনে ঠিক ফুটবল খেলা চলছে। অবশ্যই সময় কাটানোর জন্য আমরা জাস্ট খেলাধুলা করতেছি এবং আন্দোলনটা চলছে সাথে। এখানে শুধু কিন্তু ফুটবল খেলা চলছে তা নয়, এখানে কিন্তু আরো অন্যান্য যে খেলাধুলা সেটাও কিন্তু তারা সমানতালে করছে। রাস্তার ওপরে কিন্তু বেশ তারা বসে গোল হয়ে দাবা খেলা চলছে। এই মুহূর্তে খেলার কোন পর্যায়ে রয়েছে? খেলার পর্যায়ে হচ্ছে ও জিতে যাবে আর আমি হাইরা যাবো। দাবা খেলার পাশাপাশি তাস খেলা চলছে। তাস খেলার এখন কোন পর্যায়ে আছে? ছোট ভাইরা জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি আর কি। শুধু যে দাবা খেলা, ফুটবল খেলা কিংবা তাস খেলার মধ্যে তারা সীমাবদ্ধ না, এখানে কিন্তু সমানতালে ক্রিকেট খেলা চলছে। আন্দোলনকারীরা বেশ বলা যায় এখানে বল করছেন, ব্যাট করছেন। এখানে যে আন্দোলন, তাদের যে দাবি দাওয়া, তাদের যে স্লোগান, সেই স্লোগানও কিন্তু চলছে। রাজধানী চাংখারপুল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর মোড়ে মোড়ে কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় তৈরি হয় তীব্র যানজট। সড়কে আটকা পড়ে হাজার হাজার গাড়ি, হাঁসফাঁস অবস্থায় পড়েন কর্মজীবী মানুষ। মেট্রো স্টেশনে যাত্রী চাপে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার দূরত্বটা অনায়াসেই পার করা যায় হেঁটে, তবে সবার গন্তব্য তো আরও অনেক দূর। অথচ এই সড়কেই প্রতিটি গাড়ি বিকেল পেরিয়ে হয়েছে রাত। তীব্র যানজটে নাভিশ্বাস কর্মজীবী প্রতিটি মানুষের। সকাল থেকে আজকে প্রচণ্ড জ্যাম, সব জায়গায় ভোগান্তি হচ্ছে। আন্দোলনের কারণে জ্যাম বাইজে গেছে, সিগন্যালগুলো ছাড়ে নাই। বেরোইছি 4টা বাজে, এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পরিবহন চালক শ্রমিকরাও। চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। আসরের থেকে যে কারণ বাজারে এখানে উঠেছি, এখানেই আছি এখনো, এখানেই দুই ঘন্টার মতো চলে গেল। অ্যাক্টিভ মারতে সাধারণত 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আজকে অ্যাক্টিভে প্রায় 8 ঘন্টা চলে যাবে। বেগ পেতে হচ্ছে আর কি, মানে এখনো দেখেন ওদিকে গাড়ি যাচ্ছে না, ওদিকে গাড়ি না গেলে আমরা ব্যালেন্স করতে পারবো না। এদিকে তীব্র যানজটে একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটেছেন মেট্রো স্টেশনে, তবে সেখানেও গুড়ে বালি। যাত্রী চাপ সামলাতে না পেরে টিকিট বিক্রিও বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। মেট্রোলে আরো জ্যাম, এখন সিএনজিতে বাসায় যাব। মেট্রোতে এদিকে আরো অবস্থা খারাপ। এখানে যে সিরিয়ালটা সেটা কোনোভাবে মেনটেন হচ্ছে না। 6:40-এর দিকে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের মেট্রো স্টেশনে প্রবেশ করে, আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল মানে ওনাদেরকে হ্যান্ডেল করতে। রাতে সড়ক থেকে আন্দোলনকারীরা চলে গেলেও যানজটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ফেরার চেষ্টা করেন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের নামে শিক্ষার্থীরা পড়াশোনার সময় নষ্ট করছে। রবিবার বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকার প্রধান এ কথা বলেন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। সংগঠনটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দলমত নির্বিশেষে সাংবাদিকদের সব মিথ্যা তথ্য প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রবিবার বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের 2023-24 অর্থ বছরের তৃতীয় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, একদিকে শেখ হাসিনা সরকার গণমাধ্যমের পরিসর বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের জনকল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেন, অন্যদিকে একটি গোষ্ঠী তার বিপক্ষে গণমাধ্যমে অসত্য কথা বলে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে বিরোধী দলের কিছু নেতা দেশ বিক্রির কথা বলছেন, কিন্তু নেপাল ও ভুটানের সঙ্গে $50 মিলিয়ন রপ্তানি সুযোগের কথা কেউ বলে না। মালবাহী ট্রেন নিয়ে ভারতের উপর দিয়ে সোজা যে নেপাল ভুটানে ঢুকে ওইগুলো দিয়ে আসবো, তো এই কথা তো কেউ বললো না। এই সত্য কথাটা বললো না কেন? সমঝোতা স্মারকে তো এটা আছে। আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি, সে যেই হোক,
তাহলে একটা সুস্থ পরিবেশ দেশে রাজনীতি একটা সুস্থ পরিবেশ দেশে আসবে। রবিবার রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরের সামনে থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে যোগ দেন অনেকে। ঢাকঢোল বাজিয়ে রাজধানীতে রথযাত্রায় অংশগ্রহণ সনাতন ধর্মাবলম্বীদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের আয়োজনে রোববার এই রথযাত্রার শুরু স্বামীবাগে ইসকন মন্দিরের সামনে থেকে। রথ টেনে এর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত পবন বাধে। এরপর ভক্তরা টেনে নিয়ে চলেন রথের চাকা। ভক্তি ও শ্রদ্ধায় মঙ্গল প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। জগন্নাথের রশি ধরা হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার। জগন্নাথের দর্শন পেয়েছি, ভগবানের চরণে শত শত সহস্র কোটি প্রার্থনা। প্রভু যদি সবার মনের ইচ্ছা পূর্ণ করে সবাই দর্শন দেয়। রাজধানীতে এই বর্ণাঢ্য আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ড্রোন ব্যবহার সহ নানাভাবে তৎপরতা ছিল পুলিশের। 1800 পুলিশ সদস্য নিয়ে একটি বলয় সৃষ্টি করেছি, একটি সেন্ট্রাল প্রোগ্রাম তৈরি করেছি। এই প্রোগ্রামে কাউন্টার টেরোরিজম, ডিটেকটিভ ব্রাঞ্চ, সাদা পোশাক, আমাদের পোশাকধারী সহ মেটাল ডিটেক্টর, আর্চওয়ে এবং অন্যান্য যা যা করার দরকার। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় রথযাত্রার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। 9 দিন পর আবার উল্টো রথে ইসকন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন ভক্তরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল, অথই পানিতে ভাসছে লোকালয়। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে। পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের 79টি মাধ্যমিক, 36টি মাদ্রাসা ও 6টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে 220টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে 5 জেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। টিবল সব তো লাগাছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। গাইবান্ধে অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। কষ্ট কি আমাদের সহ্য হয়? এরভাবে কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না, আমরা বেরি বাচ্চাই আমরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে দেশের 15টি জেলা বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী 20 লাখ মানুষ। এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রবিবার দুপুরের সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত সরকার। বন্যা দুর্গত এলাকার সমূহের মানুষের প্রয়োজন এবং চাহিদা মোতাবেক আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ 5 কোটি 47 লক্ষ টাকা, গোখাদ্য বাবদ 40 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর 619টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে দেশের লাভ বিবেচনায়। নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হলেও 2-1 মাসের মধ্যে 4টি নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি।
দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের পক্ষ থেকে প্রস্তাবও জমা পড়েছে, যা খতিয়ে দেখছে বিমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি। রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বোয়িং এর উড়োজাহাজ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বৈঠক শেষে পিটার হাস এ বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট জবাব দেননি। তবে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। As Bangladesh seeks to expand its role in civil aviation, great American companies and some great American products and some great partnerships that we could see in the future. পরে মন্ত্রী জানান 2-1 মাসের মধ্যেই 4টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় সরকার। বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও যেটি দেশের জন্য ভালো হবে সেটিই কেনা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা, তবে অবশ্যই 2 থেকে 4টার মতো হতে পারে। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে। ফ্রান্সের এয়ারবাসও ভালো প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী। এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইপিবির রপ্তানি আয়ে $14 বিলিয়ন গঞ্জা মিলের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বললেন, ইপিজেড এর রপ্তানি তথ্য 2বার গণনা করায় এমন ভুল হয়েছে। সমন্বয় নেই ইপিবি, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যেও। রবিবার দুপুরে রাজধানী একটি হোটেলে এক মতবিনিময় সভায় কথা বলেন সালমান এফ রহমান। ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। গেল বুধবার 2023-24 অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়ের ব্যালেন্স অফ পেমেন্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় এপ্রিল পর্যন্ত 10 মাসে $3,367 কোটি পণ্য জাহাজীকরণ করা হয়েছে, যা তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 6.8% কম। অথচ ইপিবি প্রকাশিত তথ্যে এপ্রিল পর্যন্ত রপ্তানি দেখানো হয় $4,747 কোটি, বা 3.93% বেশি। এর মানে পণ্য জাহাজীকরণে পার্থক্য $13.8 বিলিয়ন। এতেই পরিষ্কার হয় ইপিবির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে করে আসা রপ্তানি আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ। ব্যাপক সমালোচনার মুখে রোববার ইপিবির তথ্যের গরমিল নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো। তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। ভুল ইপিবি করেছিল। ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। কর আদায় নিয়ে এনবিআর এর করা সমালোচনাও করেন সালমান এফ রহমান। এনবিআর's propensity is to actually tax more the people who are already in the tax net. And that again we saw in this budget happening. Now the only way you can increase the tax net is by digitalization. এ সময় আমেরিকা চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণ দক্ষ কর্মীদের কর্মসংস্থানের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়ায়। চলতি বছর 11,500 কর্মীর চাহিদা তৈরি হয়েছে এশিয়ার উন্নত এই দেশটিতে। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে মাসিক 1,70,000 থেকে 80,000 টাকা বেতনের চাকরির সুযোগ পাবেন কোরিয়া ভাষা ও কারিগরি শিক্ষায় দক্ষ এইচএসসি পাস তরুণরা। দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে $10 মিলিয়ন আর্থিক অনুদানও দেবে কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়া পিচ সাগর পাড়ের উত্তর পূর্ব এশিয়ার উন্নত দেশ। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় 2008 সাল থেকে কোরিয়ান ভাষা জানা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশি তরুণ তরুণীদের দক্ষ কর্মী হিসেবে দেশটির শ্রমবাজারে যাত্রা শুরু হয়।
নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিবাসন চাহিদার শীর্ষে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের তথ্য বলছে, চলতি বছর উৎপাদন, জাহাজ শিল্প, নির্মাণ ও মৎস্য শিল্প সহ বিভিন্ন খাতে 11,500 বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। মাসিক বেতন 1,70,000 থেকে 80,000 টাকা। 6 মাসের ভাষা প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, বোয়েসেলের নির্ধারিত ফি ও বিমান ভাড়া সহ অভিবাসন খরচ পড়বে জনপ্রতি 2,20,000 থেকে 30,000 টাকা। ভাষা শিক্ষা পরীক্ষা দিয়েই নির্বাচিত হয়েছে। পরবর্তীতে কোরিয়া থেকে আমাদের হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসে। 2,30,000 টাকা টোটাল লাগবে আর কি, জামানত 1 লাখ সহ। ওভারঅল গড়ে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। শ্রমযুক্তির ভিতরে আমার মালিক উল্লেখ করে দিয়েছে 1,70,000-75,000 মধ্যে। শুধুমাত্র কর্মী নিয়োগই নয়, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষ কর্মী তৈরিতে $10 মিলিয়ন আর্থিক অনুদান দেবার প্রস্তাবও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে এবং সেখানে তাদের কারিকুলাম মোতাবেক লেসন দিবে, ট্রেনিং দিবে। $10 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। তবে বিপুল চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে কখনোই দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএবিটির তথ্য অনুযায়ী 2013 সালে 10,000 কর্মী পাঠানোর কোটা পেলেও নভেম্বর পর্যন্ত মাত্র 4,540 জন কর্মী পাঠানো হয়। নষ্ট হয় 5,460 জনের কোটা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলার পর ছাগলকান্ডের মতিউরের অর্থ খুঁজছে দুদক। আলোচনায় আসার পর ব্যাংক হিসাব জব্দের আগেই 8 কোটি টাকা তুলেছেন মতিউর। তার 115টি হিসাবে এখন রয়েছে মাত্র 4 কোটি টাকা। সংস্থাটির আইনজীবী বলছেন, অপরাধ লব্ধ সম্পত্তি যে কিনবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে এখন পর্যন্ত 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। ছাগলকাণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় ব্যাংক থেকে 8 কোটি টাকা সরান এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তার এবং তার পরিবারের ব্যাংক হিসেব জব্দ করার পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। 115টি হিসেবে এখন মাত্র 4 কোটি টাকা রয়েছে। অনুসন্ধান শুরুর পর গা ঢাকা দিয়েছেন মতিউর। দুদক আইনজীবী বলছেন, তার দেশের বাইরে যাওয়ার কোনো তথ্য নেই। মতিউর ও বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি যেই কিনবে তাকেই আনা হবে আইনের আওতায়। ব্যাংক থেকে মতিউরের টাকা সরানোর বিষয়ে জানতে চাইলে সংস্থাটির আইনজীবী বলছেন, টাকা যেখানেই সরানো হোক খুঁজে বের করা অসম্ভব নয়। কোনো ব্যাপার না, উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে। এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধলব্ধ আয়, প্রপার্টি, এটা বুঝে শুনে কিনে থাকেন, উনিও আইনের আওতায় আসবে। বেনজিরের দুর্নীতির অনুসন্ধানও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির আইনজীবী। সম্পদের হিসেব বিবরণী জমা দিক বা না দিক এই মাসের শেষের দিকেই মামলায় যাবে দুদক। এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। অনুসন্ধান শেষ পর্যায়ে, কাজে অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে 2 জুলাই সম্পদের হিসেব দাখিলের নোটিশ দেয় দুদক। একই দিন মতিউর ও তার পরিবারকেও নোটিশ দেয় সংস্থাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। সবশেষ খবর জানতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। লুৎফর, প্রথম ধাপে এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপে আর পারেনি ফ্রান্সের কট্টর ডানপন্থীরা। দেশটির মুসলিম অভিবাসী থেকে শুরু করে ডানপন্থী বিরোধীদের মনে যে ভয় আর শঙ্কা কাজ করছিল এতদিনে, সেটি আজকে দ্বিতীয় ধাপের নির্বাচনের ফলাফলের পর দূর হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রাথমিক ফলাফলে যেটি জানা গেছে, এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দেশটির কট্টর ডানপন্থীরা আসলে পারেনি। দেশটির নিউ ফ্রন্ট পপুলার
এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার জোট, আর তৃতীয় অবস্থানে রয়েছে লে পেনের ন্যাশনাল র্যালি। আমি এই মুহূর্তে রয়েছি বাতাইদো স্টার্লিংগার্ডে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষজন এখানে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং প্রাথমিক ফলাফল জানার পর রাজধানী প্যারিসে কিন্তু উৎসবে মেতে উঠেছে নিউ ফ্রন্ট পপুলারের সমর্থকরা। এবং এখানে নিউ ফ্রন্ট পপুলারের যে নেতারা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন এবং সেই বক্তব্যে তারা বলছেন যে তারা নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পূরণের চেষ্টা করবেন। প্রাথমিকভাবে তারা এখানে বলছেন যে সর্বনিম্ন বেতন বাড়ানোর বিষয়টি ছিল সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করবেন, জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার চেষ্টা করবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবেন, একই সাথে ঘর ভাড়া যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় কিংবা আরো কমানো যায় সেই ব্যবস্থা তারা করবেন। জনলুক মেলনশো ইতিমধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছেন যে তার উচিত হবে এখনই আসলে সরকার গঠনের জন্য নিউ ফ্রন্ট পপুলারকে ডাকা। আমি এই মুহূর্তে যেখানে আছি নিউ ফ্রন্ট পপুলারে বিপুল সংখ্যক সমর্থক এর অবস্থা করছেন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান করেছেন এবং আজকের এই যে নিউ ফ্রন্ট পপুলারের বিজয় হয়েছে সেই বিজয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেছেন এবং তারাও আসলে এখন উৎসব করছেন। তাদের মনেও যে একটা প্রবাসী বাংলাদেশের মনেও এক ধরনের শঙ্কা কিংবা ভয় কাজ করছিল যদি কট্টর ডানপন্থীরা ক্ষমতায় আসতে পারে কিংবা তারা যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আগামী দিনে এই দেশটিতে অভিবাসীদের বসবাস করা কিংবা নানান আইনি জটিলতা হয়তো বা তাদের পড়তে হতে পারে। তো রাজধানী প্যারিস থেকে পার্লামেন্ট নির্বাচনে আজকে দ্বিতীয় দফার নির্বাচন শেষে এই মুহূর্তে যে অবস্থা তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম প্যারিস থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয় নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচনের আগে নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের বিরোধিতা করেন তিনি। ইন্টারনেটের ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করাও অঙ্গীকার করেন। প্রতিশ্রুতি দেন মুদ্রাস্ফীতি কমানোর। তাহলে ইরানকে এবার কোন পথে নেবেন পেজেশকিয়ান তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে কৌতূহল। গ্রেফতার হওয়া 61 বাংলাদেশিকে শিগগিরই ফেরত পাঠাবে মাল্টা সরকার। তারা অবৈধভাবে মাল্টার জল সীমায় প্রবেশ করায় গ্রেফতার হন। এদিকে ইটালি সরকার অবৈধদের আগামী মাসে আলবেনিয়া পাঠানো শুরু করবে। এতে করে ইটালি প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি এবং মাল্টার জলসীমা থেকে গ্রেপ্তারকৃত 140 অভিবাসন প্রত্যাশীকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাল্টা সরকার। তাদের মধ্যে সর্বোচ্চ 61 বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। এদিকে কট্টর ডানপন্থী মেলোনি সরকার আগামী মাস থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর আগে আলবেনিয়ার সাথে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়। ইতালি থেকে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। কিছুদিন সময় মাল্টাতে আপনি জেলে থাকবেন, আর এখানে আসার পরে ইউরোপের যে কোনো দেশে এখন আলবেনিয়াতে পাঠিয়ে দিবে, সেখানে আপনি জেলে থাকবেন, নয়তো বা লিবিয়াতে আপনি জেলে থাকবেন। এইভাবে অবৈধভাবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবারকেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধভাবে যারা ইউরোপে বা ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন এই পথটা আপনারা অবলম্বন করুন। এই পথের বাহিরে আপনারা যান, কারণ এতে জীবনের একটা বিপর্যয় থাকে নিজের জন্য এবং পরিবারের জন্য। এদিকে তিউনিসিয়া এবং লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে। ইতালিতে অবৈধদের সর্বশেষ বৈধতা দেবার পর থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 40,367 জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। এর মধ্যে শুধু চলতি বছরের প্রথম 6 মাসে এসেছেন 5,390 জনেরও বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে বর্তমানে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এশিয়ান ক্যাটারিং ফেডারেশনে ইন্টারন্যাশনাল এশিয়ান ও ওরিয়েন্টালে এই বছর ইউরোপের সেরা শেফ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর কর্ণধার শেফ নাহিদ হাসান।
প্রতি বছর লন্ডনের হাউস অফ লর্ডস ওয়েস্টমিনিস্টার থেকে জমকালো আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে বাংলাদেশি খাবারের চাহিদা বাড়তে থাকায় দেশটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশি রেস্তোরাঁর সংখ্যাও। বর্তমানে দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন 200-র বেশি রেস্তোরাঁ রয়েছে, যার প্রায় সবগুলোতেই প্রধান শেফ হিসেবে কর্মরত রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে আবার পেয়েছেন দেশে বিদেশে নানা স্বীকৃতি। এবছর লন্ডনের হাউস অব লর্ডস ওয়েস্টমিনিস্টারে এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের জমকালো আয়োজনে ইন্টারন্যাশনাল এশিয়ান ও ওরিয়েন্টাল ক্যাটাগরিতে ইউরোপের সেরা শেফ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি একটি রেস্তোরাঁ কর্ণধার শেফ নাহিদ হাসান। সেই সঙ্গে একই ক্যাটাগরিতে এবছরের সেরা রেস্তোরাঁ নির্বাচিত হয়েছে শেফ নাহিদের রেস্টুরেন্ট। 2000 সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁর বর্তমানে 7টি শাখা রয়েছে। বাংলাদেশি খাবার যে টেস্টি পৃথিবীর মধ্যে বা এত টেস্টি বা মজার খাওয়া, এটা আগে জানতো না সুইডিশরা, এবং আমাদের প্রথম যে ঝাল খাওয়া সেটা জানতো না। এখন সুইডেনে প্রায় 200-র উপরে রেস্টুরেন্ট আছে বাংলাদেশি। এটা আমি ইন্সপিরেশন করছি মানুষকে, এবং এখন আস্তে আস্তে অনেক করছি আরো, এবং আমি চাই বাঙালি আরো এইভাবে এগিয়ে যাক। এর আগে সুইডেনের জনপ্রিয় খাবার সুইডিশ মিটবলে বাংলাদেশি নানান স্বাদের মশলা ব্যবহার করে বাংলা মিটবল তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন শেফ নাহিদ হাসান। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ভারতেও যথাযোগ্য ধর্মীয় নিয়ম অনুসারে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করেন ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের দড়িতে টান দিতে পারলে পাপ ক্ষয় হয়। আর সেই বিশ্বাস নিয়ে এদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই রথযাত্রা উৎসবে সামিল হন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের সবচেয়ে বড় রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু উড়িষ্যায়। রাজ্যটির পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে আয়োজিত এই উৎসবে হাজির হন দেশ বিদেশের লাখো পুণ্যার্থী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে রথযাত্রার আয়োজন করেছে উড়িষ্যা সরকার। কদিন আগেই উত্তরপ্রদেশের হাতরাসে ধর্মীয় এক আয়োজনে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনার জেরে প্রশাসনের এমন বাড়তি নজরদারি বলে মনে করা হচ্ছে। উড়িষ্যা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও যথাযথ ধর্মীয় আচারের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হচ্ছে। এদিন দক্ষিণ কলকাতার ইস্কন মন্দিরের রথের দড়িতে টান দিয়ে উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক, তিনি জগৎ পিতা, সবার মনে শান্তি দিন, স্বস্তি দিন, শক্তি দিন। প্রচলিত আছে রথযাত্রার সময় আকাশ ভেঙে বৃষ্টি ঝরে। এদিনও তুমুল বৃষ্টির মধ্যেই রথযাত্রা দেখতে বহু পুণ্যার্থী সেখানে ভিড় করেন। নেচে গিয়ে করেন উপাসনাও। হিন্দুরা বিশ্বাস করেন এদিন রথে চড়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যান শ্রী ভগবান জগন্নাথ দেব, ভাই বলরাম ও বোন সুভদ্রা। 7 দিন পর আবার একই পথে রথে করেই বাড়ি ফেরেন তারা। বাড়ি ফেরার দিনকে উল্টো রথযাত্রা হিসেবে একইভাবে উদযাপন করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে দক্ষিণ কোরিয়ায়ও উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বর্ণাঢ্য উৎসব রথযাত্রা। এই আয়োজনে মানব কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করা হয়। বাংলাদেশ সহ কয়েকটি দেশের ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের প্রতিবেদনে বিস্তারিত। শারদীয় দুর্গা উৎসব বা শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মতো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বর্ণাঢ্য উৎসবের নাম রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়ার পুনচন সিটিতে উদযাপিত হলো এই উৎসব। আয়োজনে ছিল হরিনাম সংকীর্তন, বৈদিক যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও শোভাযাত্রা। মূল আকর্ষণ ছিল শ্রী জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা। এই যাত্রায় অংশগ্রহণে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কোরিয়াতে প্রতি বছরের নেই, এবারও বাংলাদেশের মতো করেই আয়োজিত হয়ে যাচ্ছে রথযাত্রা। এখানে হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালিস অনেক হিন্দু ধর্মাবলম্বী আজকে সমবেত হয়েছেন। যাদের সাথে বছরে কখনো দেখা নাও হয়তো এই রথযাত্রার কারণে দেখা যায় যে তারা সকলেই একসাথে এসে এখানে দেখা হচ্ছে, মত বিনিময় করতে পারছে। ভগবানকে সামনে থেকে দেখতেছি, প্রার্থনা করতেছি, প্রসাদ পাইতেছি, সবাই ভালো আছি। বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় কোরীয় সহ বিভিন্ন দেশের ভক্তরা রথযাত্রায় অংশ নেন। হরে কৃষ্ণ। In Korea, we have a Rath Yatra ceremony today.
As you will see, we have so many people from India, Bangladesh, and Nepal also. So we are happy to have so many guests. Happy to be here. It's very gorgeous festival. It's a wonderful opportunity to get together with friends, with family, to come to have a darshan with the deities. Very auspicious occasion, and we have come from Gunsan to participate in this Rath Yatra. আয়োজনে মানব কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করা হয় বলেও জানান আয়োজকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কানাডার গ্লোবাল টি-20 লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে। আর এখানে ভালো করেই আবারও নজরে আসতে চান এই অলরাউন্ডার। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেললেও এত বছরও মেগা আসরের একটা শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরেন মাঠে, ধুতি ছড়ালো সুযোগ মেলেনি বিশ্বকাপে। কারণ জিম্বাবুয়ে সিরিজে তার অ্যাগ্রেশন আর ডেথ ওভারে বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের। এবার নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ এসেছে সাইফুদ্দিনের। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো লিগে। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যে লিগে খেলবেন সাকিবও। আর এখানে ভালো করে আবারও সবার নজরে আসতে চান এই অলরাউন্ডার। তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন তিনি। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। যে ল্যাকিংসগুলোর কথা বললেন, অবশ্যই কাজ করব। যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। তো ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। সাইফুদ্দিনকে ছাড়া এবারের বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ। টাইগারদের টি-20-র ইতিহাসে যা সর্বোচ্চ সফলতা। তবে এতে সন্তুষ্ট নন সাইফ। এত বছরেও একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে তারও। ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে। যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তানজিম সাকিব। আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। তাই নিঃসন্দেহে আবারও বিবেচনায় আসতে সাইফুদ্দিনকে দিতে হবে কঠিন পরীক্ষা। 6 মাস বাদেই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ও দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। ইনজুরিতে ক্যারিয়ারের অনেক কিছু হারিয়েছেন সাইফুদ্দিন, তবে অতীত নিয়ে আর ভাবতে চান না। আপাতত লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। ঢাকার মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগ। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।